স্নান করব আর জল ছোঁব না, এটা যেমন কখনো সম্ভব নয়, তেমনি পরমাণু সম্পর্কে জানবো অথচ পারমাণবিক বর্ণালী সম্পর্কে জানবো না, এটা কখনোই সম্ভব হতে পারে না। প্রিয় শিক্ষার্থী, গোল ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার আজ আলোচনা করব পারমাণবিক বর্ণালী নিয়ে। তো এই আলোচনাটাও প্রশ্ন উত্তরের মাধ্যমেই করব। এই আলোচনাটা খুব কম সময়ের হবে, তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্নের কিন্তু উত্তর সহজেই পরীক্ষাতে করতে পারবে। গতদিন আমরা আলোচনা করেছি পরমাণুর প্রাথমিক কিছু ধারণা নিয়ে, এবং সেখানে পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো যখন বিভিন্ন কক্ষপথে ঘোরে সেই কক্ষপথে ইলেকট্রনের শক্তি নিয়েও আলোচনা করেছি। সেই ধারণা নিয়েই আজকের আমরা পারমাণবিক বর্ণালীর বিশ্লেষণ করব। তাহলে এখন আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা এনতম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে শক্তির রাশিমালা জানি, সেটা এরকম ছিল: ই এন সমান 1 উইথ এ নেগেটিভ সাইন ছিল 1/4πε0 হোল স্কোয়ার 2π² m জেড স্কোয়ার e⁴। এটা হাইড্রোজেন সদিশ পরমাণুর ক্ষেত্রে আমি প্রথমে লিখছি, তারপরে মূলত হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আসব। বাই এইচ এর কিউব, এটা ছিল আর একটা এন স্কোয়ার ছিল এখানে। এটাই ছিল এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তির বা মোট শক্তির রাশিমালা। এখন ইলেকট্রন এভাবে, এটা ছিল নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো কতগুলি কক্ষপথে ঘুরতে পারে এইভাবে। এখন ইলেকট্রন যদি এইভাবে বহিস্থ কক্ষপথ, এগুলো বহিস্থ কক্ষপথ, এগুলো হচ্ছে ভেতরের কক্ষপথ, তাহলে ইলেকট্রন যে কোনো কক্ষপথে ঘুরতে পারে। যদি কখনো ইলেকট্রন এই বাইরের দিকের কক্ষপথ থেকে ভেতরের দিকের কক্ষপথে জাম্প দেয় বা সংক্রমিত হয়, তাহলে এখান থেকে কিছু শক্তি বেরোবে। এক্ষেত্রে আমরা পাবো তাহলে নিঃসরণ বর্ণালী। নিঃসরণ বর্ণালী ইংরেজিতে যাকে আমরা বলি এমিশন স্পেকট্রা। আর যদি কখনো ভেতরের যে কোনো কক্ষের ইলেকট্রন শক্তি সংগ্রহ করে যদি বাইরের কোনো কক্ষপথে সংক্রমিত হয় বা জাম্প দেয়, সেক্ষেত্রে শক্তির শোষণ ঘটে, এবং সেক্ষেত্রে যে বর্ণালী রেখার উৎপত্তি হয় সেটাকে আমরা শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রা বলে থাকি। তাহলে নিঃসরণ বর্ণালী, শোষণ বর্ণালী, তাহলে বর্ণালী দুই প্রকার হতে পারে এখানে। একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী। নিঃসরণ বর্ণালী মানে শক্তি নির্গত হবে, শোষণ বর্ণালী মানে শক্তির শোষণ ঘটবে। তাহলে এখানে আমরা মেনলি আলোচনা করব নিঃসরণ বর্ণালী নিয়ে। অর্থাৎ ইলেকট্রন যদি উচ্চ কোনো শক্তি স্তর থেকে কাছের শক্তি স্তরে বা উপরের দিকের কক্ষপথ থেকে কাছের কক্ষপথে যদি সংক্রমিত হয়, সেক্ষেত্রে ইলেকট্রনটির ওই যে কক্ষপথে সংক্রমণের দরুন শক্তির যে পার্থক্য, সেটি এখানে তরঙ্গ আকারে বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে নির্গত হয়, সেটাকে আমরা নিঃসরণ বর্ণালী বলে থাকি। এখন নিঃসরণ বর্ণালী নিয়েই আমরা কথা বলবো। ধরা যাক এটা N2 অরবিট, আমি পার্টিকুলার অরবিটের নাম বলছি না, জেনারেলাইজড করছি। N2 কক্ষপথ, ভেতরের দিকে কোনো একটা কক্ষপথ N1 কক্ষপথ। তাহলে এখান থেকে এখানে ইলেকট্রন সংক্রমিত হলে কি ধরনের এখানে তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ এখান থেকে নির্গত হবে? এটা অবশ্যই তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কি ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হবে সেটা নিয়ে এখন কথা বলবো। ধরি তাহলে ইলেকট্রন N2 কক্ষপথ, N2টা হচ্ছে হায়ার অরবিট, N2 গ্রেটার দেন N1। তাহলে N2 থেকে N1 কক্ষপথে ইলেকট্রন সংক্রমিত হয়েছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি EN2, N2 কক্ষপথে ইলেকট্রনের শক্তি EN2 মাইনাস EN1 ইকুয়াল টু H²। H²টা হচ্ছে নির্গত ফোটনের শক্তি। তড়িৎচুম্বকীয় তরঙ্গ ফোটন আকারেই সঞ্চালিত হয়, সেক্ষেত্রে ফোটনের শক্তি হবে H²। এখান থেকে আমরা যদি EN2 ইয়নের মান
এই রাশিমালা থেকে বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি এইচ নিউ ইকুয়াল টু 1/4πε0 এর হোল স্কোয়ার ইন্টু 2π² m z² e⁴ বাই h স্কোয়ার। এখানে h এর কিউব ওটা নয়, এটা h স্কোয়ার ইন্টু এটা ছিল 1/n1² মাইনাস 1/n2²। এইভাবে আসবে, কারণ এখানে মাইনাস সাইনটাকে আমি এখানে ভেতরে নিয়ে নিয়েছি, যার কারণে 1 2টা উল্টে লেখা হয়েছে। এখন তাহলে নির্গত যে ফোটন তার কম্পাঙ্ক, তাহলে ইলেকট্রন n2 কক্ষপথ থেকে n1 কক্ষপথে সংক্রমিত হওয়ার কারণে যে ফোটন নির্গত হয়েছে তার কম্পাঙ্ক হয়েছে নিউ। তাহলে নিউ ইকুয়াল টু হবে, তাহলে এইচটা এইদিকে নিচে চলে যাবে, তাহলে এখানে h³ চলে আসবে। নিউ যখন কেবল আমি ক্যালকুলেট করব তখন এদিকে h³ চলে আসবে। আবার নিউ সমান হয় c/λ, একবারে লিখে দিচ্ছি, তাহলে c/λ সমান 1/4πε0 হোল স্কোয়ার 2π² m z² e⁴ বাই তলায় হবে h³ আর এটা যেমন ছিল তেমনি থেকে যাচ্ছে n1² মাইনাস 1/n2²। এটা তো এখানে আমরা এই z² ছাড়া, এখানে z² ছাড়া আর দেখো এটাকে যদি আমি এভাবে লিখি 1/λ সমান 1/4πε0 হোল স্কোয়ার ইন্টু 2π² m e⁴ বাই c/h এর কিউব। z² আমি নেক্সট এভাবে লিখছি 1/n1² মাইনাস 1/n2²। এটা তাহলে এই যে রাশিটা, এইটা এই যে পার্টটা, এটাকে আমরা একটা ধ্রুবক আকারে ধরে নিচ্ছি, কারণ এগুলো সবগুলোই কনস্ট্যান্ট ভ্যালু যুক্ত, এখানে কোনো ভেরিয়েবল কিছু কোয়ান্টিটি নেই। এখানে দেখতে পাচ্ছি এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইটা ইলেকট্রনের আধান, সিটা আলোর বেগ, এইচটা প্লাঙ্কের ধ্রুবক, এগুলো সবগুলোই ধ্রুবক রাশি। সে কারণে এটাকে আমরা লিখছি আর দিয়ে, অনলি ক্যাপিটাল আর দিয়ে লিখছি। তাহলে আমি একটু উপরটা মুছে এখান থেকে আবার লিখছি। তাহলে এখন রাশিমালাটা দাঁড়াচ্ছে 1/λ ইকুয়াল টু আর ইন্টু z² ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এইভাবে এখানে 1/λটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার। ইউনিট লেংথে 1 মিটার দৈর্ঘ্যে কতটা বা কতগুলি তরঙ্গ রয়েছে সেটার সংখ্যাই হচ্ছে 1/λ। এটাকে অনেক সময় তরঙ্গ সংখ্যাও বলা হয়। আর এই যে আর রাশিটি, এই যে এটা সমান আর ধরেছি, আরটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট, যেখানে আর সমান তাহলে কত লিখেছি 1/4πε0 এর হোল স্কোয়ার 2π² m e⁴ বাই c/h এর কিউব। এটাই হচ্ছে রিডবার্গ ধ্রুবক। তো এই রিডবার্গ ধ্রুবকের ক্ষেত্রে এগুলো সবগুলোই ধ্রুবক রাশি, এদের মান আমরা জানি। যদি মানগুলো বসিয়ে দিই তাহলে যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা মনে রাখতে হবে, কারণ এইগুলো বসিয়ে ক্যালকুলেট করতে অনেকটা সময় লাগবে, এগুলো ক্যালকুলেটর ছাড়া তো সম্ভব নয়। তাই সরাসরি মানটা ওইগুলো বসিয়ে যা আসবে, এখন বাড়িতে সময় মতো এটা ক্যালকুলেট করা যেতে পারে, করে দেখে নেবে এই ভ্যালুটাই আসবে 1.097 ইন্টু 10⁷ মিটার ইনভার্স। আর এর এই ভ্যালুটি মনে রাখতে হবে আমাদের 1.097 ইন্টু 10⁷ মিটার ইনভার্স। এটি হচ্ছে আর এর ভ্যালু। আরটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে আমাদের এই রাশিমালাটি ভালো করে মনে রাখতে হবে পারমাণবিক বর্ণালী বিশ্লেষণের ক্ষেত্রে। এবারে এটা হাইড্রোজেন
পরমাণুর ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1 বসিয়ে আমরা ক্যালকুলেট করব। আদারওয়াইজ অন্যান্য পরমাণুর ক্ষেত্রে জেড এর ভ্যালু যেটা থাকবে, হাইড্রোজেন লাইক অ্যাটম যেগুলো, সেগুলোর ক্ষেত্রে জেড এর ভ্যালু রেখে দিতে হবে। এখন একটা ছোট প্রশ্ন এখানে থাকে, রিডবার্গ ধ্রুবক জিনিসটা কি? তো এটা দেখো, পারমাণবিক বর্ণালীতে আগত একটি ধ্রুবক সংখ্যা, এখানে একটা ধ্রুবক সংখ্যা ধরে নিয়েছি, যা ইলেকট্রন ও পরমাণুর নিউক্লিয়াসের বন্ধন শক্তির সম্পর্ক স্থাপন করে। এখানে পরমাণুর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের ওখানে বন্ধন শক্তির সম্পর্ক স্থাপন করার জন্য এখানে এই ধ্রুবকটিকে আনা হয়েছে। রিডবার্গ ধ্রুবক এরকমই একটা ধ্রুবক রাশি এবং যার মানও ফিক্সড 1.097 ইন্টু 10⁻⁷ মিটার ইনভার্স। তাহলে আমাদের মেন যেটা লাগবে সেটা হচ্ছে 1/λ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1 বসিয়ে দিলে তাহলে আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এই সমীকরণটা আমাদের এখানে বেশি করে লাগবে। দেখো তাহলে এখন কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন রেখা বর্ণালীর উৎপত্তি বিশ্লেষণ বা উৎপত্তি ব্যাখ্যা দাও। 2017-তে দিয়েছে, 2019-এ দিয়েছে। এই বিশ্লেষণগুলো ভালো করে তাহলে দেখে রাখতে হবে। কিন্তু এবছর যেহেতু এই ক্যালকুলেশনগুলো করার জন্য ক্যালকুলেটর নাও থাকতে পারে, সেই কারণে আমাদের কিছু কিছু ডেটা মনে রাখতে হবে, কারণ সবগুলো এগুলো ক্যালকুলেটর মেরে বের করা যাবে না, আর ক্যালকুলেটর ছাড়াও ওখানে মুখে মুখে করতে গেলে ভুল হবে প্রচুর, যার কারণে ডেটাগুলো মনে রাখলেই সুবিধে এখানে। তো কি করে এসছে আমি সেগুলো বলে দিই এখন। তাহলে সমীকরণটা ছিল 1/λ ইকুয়াল টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। আমরা আলোচনা করছি নিঃসরণ বর্ণালী নিয়ে। নিঃসরণ বর্ণালী অবশ্যই রেখা বর্ণালী, এখানে নিঃসরণ বর্ণালী, কিন্তু সেটা রেখা বর্ণালী হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমি জেড ইকুয়াল টু 1 বসিয়ে দিয়েছি, এটা হাইড্রোজেন লাইক অ্যাটম নয়, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পার্টিকুলার রেখা বর্ণালীর উৎপত্তি নিয়ে আমরা ব্যাখ্যা করছি এখন। তো এখানে তাহলে বলছি যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথ থেকে বিভিন্ন কক্ষপথে সংক্রমিত হতে পারে। এখানে অনেকগুলো কক্ষপথ আছে, এইভাবে আমরা দেখেছি, এভাবে অনেকগুলো কক্ষপথ, এটা নিউক্লিয়াস। তাহলে ইলেকট্রন প্রথম কক্ষপথে আসতে পারে 2 নম্বর থেকে, 3 নম্বর থেকে, 4 নম্বর থেকে, আবার দ্বিতীয় কক্ষপথে আসতে পারে তার উপরে যে কোনো কক্ষপথ থেকে, তৃতীয় কক্ষপথে আসতে পারে। তাহলে এইভাবে বিভিন্ন কক্ষপথ থেকে এক একটি কক্ষপথে আসার জন্য বিভিন্ন প্রকার রেখা বর্ণালীর উৎপত্তি হতে পারে। যদি যদি 1 নম্বর কক্ষ অর্থাৎ n ইকুয়াল টু 1 এটার ক্ষেত্রে, তারপর এটা n ইকুয়াল টু 2, তারপর এটা n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 4, এবার বিভিন্ন কক্ষপথ আছে। তো প্রথম কক্ষপথে ইলেকট্রন যদি যে কোনো কক্ষপথ থেকে আসে, তাহলে এক্ষেত্রে যে বর্ণালী রেখার উৎপত্তি হয় সেগুলোকে আমরা লিম্যান সিরিজ বলে থাকি, লিম্যান শ্রেণী। তো শ্রেণীগুলোর পরপর কিছু নাম আছে, বিজ্ঞানীদের নাম অনুযায়ী এগুলো করা আছে, কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন তার নাম অনুযায়ী এই শ্রেণীগুলোর নামকরণ হয়ে আছে। লিম্যানের পর ব্রাহ্মার শ্রেণী আছে, মামার শ্রেণী, তারপরে প্রেসেন্ট সিরিজ, তারপরে ব্যাকেট, ফান্ড, এগুলো পরপর করে আছে। তো আমাদের অ্যাটলিস্ট তিনটা শ্রেণী সম্পর্কে জানতে হবে, ফার্স্ট 3টা, তারপরে এগুলো পারলে ভালো মনে রাখবে, আদারওয়াইজ খুব একটা সমস্যা করে না, ওগুলো থেকে বেশি কোশ্চেনও থাকে না। তাহলে প্রথমে আমরা লিম্যান শ্রেণীতে আসি। তাহলে লিম্যান শ্রেণী, তাহলে প্রথম কক্ষপথে উপরে যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রনের সংক্রমণের দরুন এই শ্রেণীর উৎপত্তি হয়। তাহলে লিম্যান শ্রেণীর ক্ষেত্রে তাহলে আমি বলছি লিম্যান শ্রেণী যেটা 1 নম্বর লিম্যান সিরিজ, লিম্যান শ্রেণীর ক্ষেত্রে n1 ইকুয়াল টু 1 আর n2 যেটা n2 ইকুয়াল টু 2, 3, 4 যা কিছু হতে পারে। যে কোনো অরবিট থেকে ইলেকট্রন প্রথম অরবিটে যদি সংক্রমিত হয় তাহলে যে বর্ণালী রেখার উৎপত্তি হয় সেটাকে আমরা লিম্যান শ্রেণী বলে থাকি। তা লিম্যান শ্রেণী তাহলে কোনো ইলেকট্রন জাস্ট 2 নম্বর থেকে, এটা ধরো 2 নম্বর কক্ষ, n ইকুয়াল টু 2,
আর এটা n ইকুয়াল টু 1, এটা নিউক্লিয়াস। আর অনেক দূরের কক্ষ থেকে ইলেকট্রনও আসতে পারে এখানে। তাহলে দুটো কন্ডিশন হতে পারে, জাস্ট 2 নম্বর থেকে 1 নম্বরে আসতে পারে, আবার অসীম দূরত্ব থেকেও 1 নম্বরে আসতে পারে। দেখো, যদি 2 নম্বর থেকে 1 নম্বরে আসে তাহলে যে শক্তির পার্থক্য হবে, কিন্তু যদি অনেক দূর থেকে আসে 1 নম্বরে তাহলে কিন্তু শক্তির পার্থক্যটা অনেকখানি বেশি হবে। তাহলে এখানে শক্তির পার্থক্যের তুলনায় অনেক দূর থেকে এলে শক্তির পার্থক্যটা আরো বেশি হবে। তাহলে এক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী নিঃসৃত হবে অনেক দূর থেকে এলে, তাহলে বেশি শক্তির বর্ণালী নিঃসৃত হবে। বেশি শক্তি মানে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, কম তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী নিঃসৃত হবে। এই জন্য এক্ষেত্রে এই যে 2 থেকে 1-এ আসার জন্য যে বর্ণালী রেখার উৎপত্তি হয় সেটাকে আমরা এই শ্রেণীর প্রথম সদস্য বলে থাকি, প্রথম সদস্য। আর অনেক দূরের কক্ষ থেকে ইলেকট্রন প্রথম কক্ষে সংক্রমিত হওয়ার জন্য যে বর্ণালী রেখার উৎপত্তি হয় তাকে আমরা প্রান্তীয় সদস্য বলে থাকি, প্রথম সদস্য, প্রান্তীয় সদস্য। তাহলে প্রত্যেক শ্রেণীর দুটো করে সদস্য থাকবে, একটা প্রথম সদস্য থাকবে, একটা প্রান্তীয় সদস্য থাকবে। প্রথম সদস্য, প্রান্তীয় সদস্য। প্রথম সদস্য মানে ঠিক নেক্সট অরবিট থেকে ইলেকট্রন সংক্রমণের দরুন যে বর্ণালী রেখার উৎপত্তি হয় সেটাকে আমরা প্রথম সদস্য বলি। আর একবারে অনেক দূরের, একবারে সর্ববহিস্থ কক্ষ যেখানে ইলেকট্রন আছে সেখান থেকে ওই পার্টিকুলার অরবিটে ইলেকট্রন সংক্রমণের দরুন যে বর্ণালী রেখার উৎপত্তি হয় সেটাকে আমরা প্রান্তীয় সদস্য বলবো। ওটা পার্টিকুলার শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখব। তাহলে প্রথমে লিভেন শ্রেণীর প্রান্তীয় সদস্য আর প্রথম সদস্য আমরা বের করে দেখি। তাহলে প্রথম সদস্য যেটা, প্রথম সদস্য কিভাবে বের করব? প্রথম সদস্য, তাহলে এই শ্রেণীর প্রথম সদস্য। তাহলে এটা বের করতে গেলে এরকম লিখবে 1/λ ইকুয়াল টু, ফর্মুলাটা ছিল কি, আর 1.097 ইন্টু 10⁻⁷, আর এখানে n1 এর ভ্যালু 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 1/n2 এর ভ্যালু 2 স্কোয়ার। তাহলে এটা কত হবে? 1.097 ইন্টু 10⁻⁷, আর এটা হবে 1 মাইনাস 1/4, তাহলে 3/4 ইন্টু 3/4। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি ল্যামডা সমান, তাহলে এটা দেখো ল্যামডা সমান তাহলে কত হবে? 1 এই রাশিটা আসবে ইন্টু ওটা 4/3 হয়ে যাবে। তাহলে ওটা করলে আমরা মিটারে উত্তর আসবে। তো মিটার থেকে যদি আমরা আর্মস্ট্রংয়ে করি তাহলে আর্মস্ট্রংয়ে করলে ওটা হবে 1216 আর্মস্ট্রং, 1216 আর্মস্ট্রং। এটা হচ্ছে প্রথম সদস্যের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান 1216 আর্মস্ট্রং। এটা ক্যালকুলেটর দিয়ে করতে হয়, আমি এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি, তোমরা ক্যালকুলেটর মেরে দেখতে পারো। 1216 আর্মস্ট্রং এর মতোই হবে, হয়তো এক্সাক্ট এই ভ্যালুটা নয়, 1216.সামথিং বা এরকম কিছু আসতে পারে। এরপরে আসি প্রান্তীয় সদস্য। তাহলে প্রান্তীয় সদস্য কি করে বেরোবে? তাহলে লিভেন শ্রেণীর প্রান্তীয় সদস্য, প্রান্তীয় সদস্য, প্রান্তীয় সদস্য বের করতে গেলে তাহলে সেক্ষেত্রে 1/λ সমান 1.097 ইন্টু 10⁻⁷, তাহলে 1/1 স্কোয়ার মাইনাস 1 এটা তাহলে অসীম দূরত্ব থেকে আসবে, তত্ত্বগতভাবে আমরা অসীমের এভাবে লিখছি এটা। তাহলে 1/∞ হলে এটা 0 হবে, তাহলে এটাই থাকবে। তাহলে ল্যামডা ইকুয়াল টু 1/1.097 ইন্টু 10⁻⁷। এটা মিটারে আসবে, মিটারকে আর্মস্ট্রংয়ে করলে এটা হবে অ্যাপ্রক্স 911 আর্মস্ট্রং, 911। তাহলে প্রথম সদস্যের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান 1216 আর্মস্ট্রং, আর প্রান্তীয় সদস্যের ক্ষেত্রে এই শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 911 আর্মস্ট্রং। তাহলে যেটা পাওয়া গেল, একটা হচ্ছে 911 আর একটা হচ্ছে 1216। তাহলে লিমেন শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা, লিমেন শ্রেণীতে যে নিঃসরণ বর্ণালী পাওয়া যায় তার তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা 911 আর্মস্ট্রং থেকে 1216 আর্মস্ট্রং, 911 থেকে 1216 আর্মস্ট্রং। তাহলে 911 থেকে 1216। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লাটা, এটা তড়িৎচুম্বকীয় বর্ণালীর অতি বেগুনি অঞ্চলে অবস্থান করে। আমরা জানি তড়িৎচুম্বকের যে তরঙ্গ, গামা রেজ, এক্স রেজ, তারপরে অতি বেগুনি রশ্মি,
তারপরে দৃশ্যমান আলো, তারপরে অবলোহিত রশ্মি, এগুলো আছে। তারপরে তোর রেডিও ওয়েভ টেভ আছে, ওগুলো অনেকটাই বড়। তাহলে আমরা যেগুলো অ্যাটলিস্ট মনে রাখবো, গামা রে, তারপরে আছে এক্স রে, তারপরে অতিবেগুনি রশ্মি, তারপরে দৃশ্যমান আলো, তারপরে অবলোহিত রশ্মি। তাহলে এই হচ্ছে ওই তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলোর ক্রম। তাহলে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? সেটা হচ্ছে গামা রে। তাহলে কম্পাঙ্ক সব থেকে হাই। আর এখানে তারপরে আছে এক্স রে। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য গামা রে থেকে একটু বেশি। তারপরে অতিবেগুনি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা, তারপরে হচ্ছে দৃশ্যমান আলো, তারপরে আছে অবলোহিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা। তাহলে এখানে এই 911 থেকে 1216 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য পাল্লাটা, এটা ওই অতিবেগুনি রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য পাল্লার সীমা আছে তার মধ্যেই পড়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন বর্ণালীর লিমেন শ্রেণী তরঙ্গ দৈর্ঘ্যটা যেটা পাচ্ছি আমরা, লিমেন শ্রেণী তরঙ্গ দৈর্ঘ্য যে পাল্লাটা, সেটা তড়িৎচুম্বকীয় বর্ণালীর অতি বেগুনি অঞ্চলে অবস্থান করে। এইটা ভালো করে গুরুত্ব সহকারে দেখবে, অতি বেগুনি অঞ্চলে অবস্থান করে। এইটা অতি বেগুনি অঞ্চলে অবস্থান করে, এখানে হাইলাইট করা আছে, এটা ভালো করে দেখতে হবে। নেক্সট, এরপরে আসছি বামার শ্রেণী কথাতে। বামার শ্রেণী, বামার শ্রেণী, বামার শ্রেণীতে কি হয়? এটা নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয়, চতুর্থ, এভাবে কক্ষপথগুলো আছে। 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন কোথা থেকে আসে? তার উপরে যে কোনো কক্ষপথ থেকে। তার কারণে বামার শ্রেণীর উৎপত্তি হয়। তাহলে এক্ষেত্রে n1 সমান 2 আর n2 সমান 3, 4, 5, যে কোনো মান হতে পারে। তাহলে বামার শ্রেণীর ক্ষেত্রে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন আসবে তার উপরের যে কোনো কক্ষপথ থেকে। তাহলে 2 নম্বর কক্ষে ইলেকট্রন যখন উপরে যে কোনো কক্ষপথ থেকে সংক্রমিত হবে, তখন যে বর্ণালী রেখার উৎপত্তি হয় সেটাকে আমরা বামার শ্রেণী বলে থাকি। দেখে নি এর তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা কি আছে, এর প্রথম সদস্য এবং প্রান্তীয় সদস্য কি। তাহলে প্রথম সদস্য বের করতে গেলে কার কার মধ্যে ট্রানজিশন হবে? n1 প্রথম সদস্য যখন বের করবে, প্রথম সদস্য ক্ষেত্রে n1 সমান 2 আর n2 সমান 3 বসাবে। তো সেক্ষেত্রে যে মান পাবে 1/λ ইকুয়াল টু 1.097 ইন্টু 10⁻7 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। এটা যদি সমাধান করো তাহলে ল্যামডার মান আসবে 3645 আর্মস্ট্রং, 3645 আর্মস্ট্রং। বারবার বলছি, এটা সমাধান করলে প্রথমে আসবে মিটারে, ল্যামডার ভ্যালু মিটারে আসবে, মিটারকে আর্মস্ট্রংয়ে কনভার্ট করলে এটা আসবে। আমি একবারে লিখে দিচ্ছি, কিন্তু এটা সমাধান করলে ল্যামডার যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা অবশ্যই মিটারে আসবে, মিটার থেকে আর্মস্ট্রংয়ে কনভার্ট করবে। আর যখন প্রান্তীয় সদস্য বের করবে, প্রান্তীয় সদস্য, তখন n1 সমান 2 কিন্তু n2 সমান ইনফাইনাইট বসিয়ে দেবে, অসীম দূরত্ব থেকে আসবে। সেক্ষেত্রে 1/λ সমান 1.097 ইন্টু 10⁻7, তাহলে 1/2 স্কোয়ার মাইনাস 1/∞। এটা তো সেকেন্ড পার্ট 0 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা কত আসবে? 3645। এটা তো হয়ে গেছে। আচ্ছা, এটা একটু উল্টা লেখা আছে, এটা হবে 6563, 6563, এটা হবে 3645, 3645 এই আর্মস্ট্রং। এটা হবে 6563, 6563 এত আর্মস্ট্রং। এটা হবে প্রথম সদস্য, আর প্রান্তীয় সদস্যের মান হবে 3645 আর্মস্ট্রং, 3645। তাহলে বামার শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা কত হলো? 3645 আর্মস্ট্রং থেকে এটা হচ্ছে 6563, 6563 আর্মস্ট্রং, যেটা দৃশ্যমান অঞ্চলে পড়ছে, দৃশ্যমান আলোকরশ্মি তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা এর কাছাকাছি। তাহলে এটা বামার শ্রেণীটা দৃশ্যমান অঞ্চলে অবস্থান করে।
এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষাতে দিয়েছে, HS 6, 4, 25, 19 বিভিন্ন সময় পরীক্ষাতে দিয়েছে। এর ক্যালকুলেশনটাও ভালো করে একবারে স্টেপ ওয়াইজ করে রাখবে, এটা প্রবলেম আকারেও দিতে পারে আর এইভাবে বের করতেও হতে পারে। তাহলে এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা 3645 আর্মস্ট্রং থেকে 6563, 3645 থেকে 6563 আর্মস্ট্রং, এই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোকরশ্মি তরঙ্গ দৈর্ঘ্যই হয়। তাই বামার শ্রেণীটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বামার শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা দৃশ্যমান অঞ্চলে অবস্থিত। হাইড্রোজেন পরমাণুর তরঙ্গ দৈর্ঘ্য যে পাল্লাটা এটা দৃশ্যমান অঞ্চলে অবস্থিত, এটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। অনেকবার এইচএসেও দিয়েছে, পরীক্ষাতে প্রায় জিজ্ঞাসা করে এটা। আর একটা থাকে প্রেসেন্ট শ্রেণী। প্রেসেন্ট শ্রেণীর ক্ষেত্রে তাহলে এখানে 3 নম্বর কক্ষ পরমাণু, 3 নম্বর কক্ষে হাইড্রোজেন পরমাণু 3 নম্বর কক্ষে ইলেকট্রন সংক্রমিত হবে তার উপরে যে কোনো কক্ষ থেকে, 4, 5, 6, 7 এই সব কক্ষ থেকে ইলেকট্রন সংক্রমিত হলে যে বর্ণালী রেখার উৎপত্তি হয় তাকে আমরা প্রেসেন্ট শ্রেণী বলে থাকি। তো এর ক্ষেত্রে তাহলে ক্যালকুলেশনগুলো সিমিলার হবে প্রথম সদস্য প্রান্তীয় সদস্য, প্রথম সদস্য প্রান্তীয় সদস্যের ক্যালকুলেশনগুলো সেম। তাহলে এক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা পাবে, আমি আর ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, লিম্যান বামার দুটো ক্যালকুলেশন করে দেখালাম। প্যাশনের ক্ষেত্রেও একই রকম ক্যালকুলেশন ওইভাবে করবে। 1/λ সমান 1.097 × 10⁻⁷, ব্র্যাকেট দিয়ে 1 তাহলে 3 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার একবার হবে, আর একবার হবে কি 1/3 স্কোয়ার মাইনাস 1/∞ হবে। এইভাবে বসালে যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাল্লা আকারে যেটা পাওয়া যাবে সেটা এইভাবে। তো তোমাদের এইগুলো আমি ক্যালকুলেশন দুটো করেছি, তোমরা বড়জোর আর একটা ক্যালকুলেশন করতে পারো, কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্য পাল্লাটা কোন রেঞ্জে আছে সেই কথাটাই ভালো করে মনে রাখবে। এই শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা 8201 আর্মস্ট্রং থেকে 18740 আর্মস্ট্রং, যা অবলোহিত অঞ্চলে অবস্থান করে। অবলোহিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা যেটা আছে সেই অঞ্চলেই অবস্থান করে। তাহলে লিম্যান সিরিজ ইউভি অঞ্চলে, বামার সিরিজ দৃশ্যমান অঞ্চলে, প্যাশন শ্রেণী এটা হচ্ছে IR বা অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্যের যে পাল্লা সেই অঞ্চলে অবস্থান করছে। আরগুলো যেগুলো পরপর আছে ব্র্যাকেট, সেগুলো অবলোহিত অঞ্চল থেকে আরো দূরের দিকে, বেশি তরঙ্গ দৈর্ঘ্যের সেই তরঙ্গগুলো অবলোহিত অঞ্চলের থেকে দূরের দিকে আছে। সেগুলো পারলে একবার করে দেখবে, আদারওয়াইজ ওগুলো বেশি ইম্পর্টেন্ট নয়। বেশি ইম্পর্টেন্ট বামার শ্রেণী, লিম্যান বামার প্যাশন পর্যন্ত করে রাখবে অ্যাটলিস্ট এই 3টা। তাহলে এইভাবে পরে প্যাশনের পর যখন এর পরে শ্রেণী আসবে, এখানে আছে ফান্ড শ্রেণী। তো ফান্ড শ্রেণীর ক্ষেত্রে N1 সমান 5, N2 সমান 6, 7, 8 যা কিছু হতে পারে। এর তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা 14580 আর্মস্ট্রং থেকে 40519 আর্মস্ট্রং, অবলোহিত অঞ্চল থেকে এটাও অনেক দূরে। তারপরে আছে হামফে শ্রেণী। হামফে শ্রেণীর ক্ষেত্রে তাহলে প্রথমে লিম্যান, তারপরে বামার, তারপরে প্যাশন, তারপরে ব্র্যাকেট আছে এখানে। ব্র্যাকেটের ক্ষেত্রে এটা 4 N1 এর মান আর N2 এর মান 5, 6, 7। তারপরে আছে ফান্ডের ক্ষেত্রে N1 সমান 5, N2 = 6, 7, 8। আর হামফ্রে শ্রেণীর ক্ষেত্রে N1 সমান 6, N2 সমান 7, 8, 9 যা কিছু হতে পারে। তাহলে এইভাবে 6টা শ্রেণী আছে। তো 6টা শ্রেণীকে এখানে দেখো হাইড্রোজেন পরমাণুর কোষেল চিত্রে এই 6টা শ্রেণীকে পরপর করে সাজিয়ে দেওয়া আছে। তাহলে এটাও দেখে রাখবে। তাহলে প্রথমে থাকছে নিউক্লিয়াস এটা। তাহলে ফার্স্ট 2 নম্বর অরবিট, 3, 4, 5, 6, 7 এইভাবে অরবিটগুলো আছে এটা। তাহলে প্রথম কক্ষে সংক্রমণ উপরে যে কোনো কক্ষ থেকে, এখান থেকে সংক্রমিত হলে যে রেখা বর্ণালীর উৎপত্তি হয় এভাবে, যে রেখা বর্ণালীর উৎপত্তি হয় এটাকে আমরা লিম্যান শ্রেণী বলছি। এটা হচ্ছে লিম্যান শ্রেণী।
আর 2 নম্বর এটা n1 n = 1, এটা হচ্ছে n = 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7। তাহলে 2 নম্বরে যদি আসে, এটা তো গেল 1 নম্বর। এবার 2 নম্বরে যদি আসে এইভাবে, এটা তাহলে আছে বামার শ্রেণী, বামার শ্রেণী। তারপরে আছে এটাতে আসবে তাহলে লিমেন বামানের পর প্যাশন শ্রেণী আছে। তাহলে এটা হচ্ছে ইউভি রেঞ্জে অবস্থান করছে, ইউভি অতিবেগুনি অঞ্চলে, তড়িৎচুম্বক বর্ণালীর অতিবেগুনি অঞ্চলে অবস্থিত। এটা হচ্ছে ভিজিবল, ভিজিবল বা দৃশ্যমান, এটা বাংলায় বললে দৃশ্যমান হবে, নাহলে ভিজিবল, দৃশ্যমান অঞ্চলে অবস্থান করছে, দৃশ্যমান অঞ্চলে অবস্থান করে। এইটা হচ্ছে প্যাশন শ্রেণী, প্যাশন শ্রেণী। এটা হচ্ছে অবলোহিত অঞ্চলে অবস্থান করে, আইআর। তারপরে আছে ব্র্যাকেট, তাহলে এটা ব্র্যাকেট, এটা ব্র্যাকেট, ব্র্যাকেট শ্রেণী, ব্র্যাকেট শ্রেণী, এটা তো অবলোহিত অঞ্চল থেকে দূরে। তারপরে আছে ফ্রন্ট শ্রেণী, এইভাবে। তাহলে এইভাবে কোষেল চিত্রের সাহায্যেও দেখাতে বলতে পারে। হাইড্রোজেন পরমাণুর কোষেল চিত্রের সাহায্যে এই বিভিন্ন প্রকার রেখা বর্ণালীর উৎপত্তি, বিভিন্ন প্রকার রেখা বর্ণালীর উৎপত্তি দেখাতে বলতে পারে। তাহলে এইভাবে দেখাবে। আর যেটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম, হাইড্রোজেন পরমাণুর এখানে কোন শ্রেণী, কোন শ্রেণী অতিবেগুনি অঞ্চলে অবস্থিত, কোন শ্রেণী দৃশ্যমান অঞ্চলে অবস্থিত, আর কোন শ্রেণী অবলোহিত অঞ্চলে অবস্থিত, এগুলোই বেশি কোশ্চেন থাকে। আর ক্যালকুলেশনটা কোনটা বেশি করে দেখতে বললাম, তাহলে এখানে বেশি গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন হচ্ছে বামার শ্রেণী। বামার শ্রেণী পুরো ক্যালকুলেশনটা ভালো করে প্র্যাকটিস রাখবে, ক্যালকুলেশন এটা প্রায় দিয়েছে। আর তাহলে 3টা অ্যাটলিস্ট দেখবে, লিমেন, বামার আর প্যাশন শ্রেণীটা, এই 3টে গুরুত্ব সহকারে দেখবে। তার মধ্যে বামার শ্রেণীর ক্যালকুলেশনটা খুব ভালো করে প্র্যাকটিস রাখতে হবে, আর কোষেল চিত্রের সাহায্যে এটাকে এক্সপ্রেস করা, এই হচ্ছে এখানকার কাজ। তাহলে হাইড্রোজেন পরমাণুর যে নিঃসরণ বর্ণালী, সেগুলো আমরা দেখলাম। এখানে নিঃসরণ বর্ণালী করা দেখতে পাচ্ছি 6টা নিঃসরণ বর্ণালী, বিজ্ঞানীদের নাম অনুযায়ী সব হয়ে আছে, এবং সেটা কোন ক্ষেত্রে কি ধরনের বর্ণালী রেখার উৎপত্তি হয় তাও আমি বললাম। এখন হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর নিয়ে কথা বলি। হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর, তাহলে হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথে আমি প্রথমে জেনারেল এক্সপ্রেশন লিখি। হাইড্রোজেন সদৃশ পরমাণুর n-তম কক্ষপথে শক্তির যে রাশিমালাটা 4πε0² 2π² mz²e⁴n²h², এটা ছিল হাইড্রোজেন সদৃশ পরমাণুর n-তম কক্ষপথে মোট শক্তির রাশিমালা। এখানে দেখো জেড আর এন যদি বাদ দিই, বাকি রাশিগুলো সব ধ্রুবক রাশি। এই ধ্রুবক রাশিগুলির মান আমরা যদি বসিয়ে দিই, তাহলে একটা ফিক্সড ভ্যালু পাবো। আমি এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করছি না, কিন্তু কেউ বসিয়ে ক্যালকুলেট করতে পারে, করলে যে ভ্যালুটা পাওয়া যাবে আমি সেটাই লিখছি, কিন্তু এটা সবাইকে মনে রাখতে হবে। 13.6 ইন্টু z²/n²। তাহলে জেড আর এন এর ভ্যালু বাদ দিয়ে আর বাকিগুলো কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালুগুলো বসিয়ে দিলে এই 13.6 ইভিতে আসবে, ইভিতে আসবে, ইলেকট্রন ভোল্ট, শক্তির একক এখানে ইলেকট্রন ভোল্ট, এই ফর্মে চলে আসবে। এটা মনে রাখতে হবে, n-তম কক্ষপথে মোট শক্তি, হাইড্রোজেন সদৃশ পরমাণুর n-তম কক্ষপথে মোট শক্তি, এই যে রাশিমালাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে
ই এন সমান -13.6 বাই এটা এন স্কোয়ার আছে। তাহলে জেড ইকাল টু 1 বসানো আছে। তাহলে আমরা দেখে নিই বিভিন্ন কক্ষপথে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন কক্ষপথে, তাহলে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথ বলতে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে সেই কক্ষপথের কথাই বলা হয়েছে। বিভিন্ন কক্ষপথে শক্তির মান কত কত আছে। তাহলে প্রথম কক্ষপথ, তাহলে সেটাকে আমরা কে কক্ষ বলি, অথবা এন ইকুয়াল টু যেটা 1 লিখি, এন ইকুয়াল টু 1 বা কে কক্ষপথ। তাহলে সেক্ষেত্রে এনার্জি কত, -13.6 বাই 1 1 স্কোয়ার, মানে -13.6 ইভি, -13.6 ইলেকট্রন ভোল্ট। দ্বিতীয় কক্ষপথ, কে এর পরে কি আছে, এল কক্ষ বা এন ইকুয়াল টু 2। তাহলে দ্বিতীয় কক্ষপথে শক্তির মান -13.6 বাই 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 4 হলে এটা কত হবে, -4 হলে এটা 4 3 12, তাহলে 3.4 ইলেকট্রন ভোল্ট এইটা। তৃতীয় কক্ষপথে শক্তি, তৃতীয় কক্ষ কে এল এম কক্ষ, এম কক্ষ এন ইকুয়াল টু 3, তাহলে E3 কত হবে, -13.6 বাই 3 স্কোয়ার, তাহলে 9 হবে, 9 বসালে হবে এটা -1.5 ইলেকট্রন ভোল্ট অ্যাপ্রক্স। এইভাবে যদি যাই নিউক্লিয়াস থেকে অনেক দূরের যে কোনো কক্ষপথে শক্তির মান কত হবে, তখন এন এর ভ্যালু যদি খুব হাই বসিয়ে দাও এন এর ভ্যালু প্রায় 0 হয়ে যাবে। যদি এটা ইনফিনিটি, তত্ত্বগতভাবে এটা যদি ইনফিনিটি বসিয়ে দিই, এন ইকুয়াল টু ইনফিনিটি বসিয়ে দিলে এন এর ভ্যালু 0 হবে। তাহলে এই যে বিভিন্ন কক্ষপথে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এইভাবে বিভিন্ন কক্ষপথে শক্তির মানগুলো দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যা ছিল এখানে দেখো অন্য মান এসছে, তাহলে শক্তির মান ক্রমশ পরিবর্তন হচ্ছে। তাহলে বিভিন্ন কক্ষপথে শক্তির মানগুলোকে আমরা কতগুলি রেখা দিয়ে, এটা হরাইজন্টাল রেখা দিয়ে দেখিয়ে থাকি। তো এই যে রেখাগুলো এগুলোকে আমরা শক্তি স্তর বলি। দেখো শক্তি স্তর এটা কিন্তু দেখা যায় না, এটা আমাদের প্রকাশের ভঙ্গি। যেমন আমাদের মানসিক অবস্থা কি রকম আছে এটা আমরা কি দেখাতে পারি, কখনো দেখাতে পারি না। কখনো আমরা নর্মাল কন্ডিশনে আছি, কখনো একটু রেগে আছি, কখনো খুব রেগে আছি, মানে উত্তেজিত অবস্থায় আছি। তো সেগুলোকে কখনো দেখানো যাবে না, কিন্তু তার প্রকাশ হয়তো থাকে, কিন্তু সেগুলো খাতা কলমে দেখানোর কোনো উপায়ও নেই। তেমনি এই পরমাণু কিরকম অবস্থায় আছে, ভূমিস্তরে আছে, মানে কি ইলেকট্রনটা তার একবারে নিউক্লিয়াসের কাছের কক্ষপথে আছে না বাইরের দিকের কোনো কক্ষপথে আছে, তো সেটা দেখানোর কোনো উপায় নেই। তবে আমাদের এই যে বিভিন্ন কক্ষপথের শক্তিগুলোকে আমরা কিছু রেখা দিয়ে বড়জোর দেখিয়ে থাকি, যেগুলোকে আমরা শক্তির স্তর হিসাবে বলবো। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি কতগুলি হরাইজন্টাল লাইনের সাহায্যে আমরা দেখিয়ে থাকবো, শক্তিটাকেই দেখাবো, এবং ওগুলোকে বলবোই শক্তি স্তর, শক্তির স্তর। তাহলে শক্তি স্তর কি এখানে কোশ্চেন হতে পারে, হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন কক্ষপথের মোট শক্তি কতগুলি অনুভূমিক রেখার দ্বারা নির্দেশ করা হয়, এগুলোকেই মূলত হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর বলা হয়। এইচএস 2000-এ দিয়েছিল শক্তি স্তর কি। তাহলে শক্তি স্তর কিভাবে দেখাবো, তাহলে এইভাবে এটা ধরো n ইকুয়াল টু 1, শক্তির মান কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। তারপরেরটা আছে কত, এইটা n ইকুয়াল টু 2, শক্তির মান কত, 3.4 ইলেকট্রন ভোল্ট। তারপরটা কত আছে, সেটা হচ্ছে n ইকুয়াল টু 3, এটা কত হচ্ছে -1.5 ইলেকট্রন ভোল্ট। দেখো এখানে যে গ্যাপ, প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে যে শক্তির পার্থক্য 2 আর 3-এর মধ্যে, কিন্তু সেই শক্তি পার্থক্য নেই, কমে গেছে, যার জন্য লাইনগুলো ক্লোজলি টানা হচ্ছে, ক্লোজ। দেখো এখানে শক্তির পার্থক্য কত, 13.6 আর 3.4, তাহলে শক্তির পার্থক্য যদি আমি এটা থেকে এটা সাবট্রাক্ট করি
তাহলে হবে এখানে 10.2, এই যে গ্যাপটা 10.2 ইভি। ডিফারেন্সটা চাইছি, এখানে পজিটিভ নেগেটিভটা বলছি না, ডিফারেন্সটা বলছি। কিন্তু এটার ক্ষেত্রে শক্তি পার্থক্য দেখো 3.4 আর এটা 1.5, তাহলে এটা হবে 9 আর এটা হবে 1.9 ইভি, আর এটা 10.2 ইভি, তাহলে গ্যাপটা অবশ্যই কম হবে। তারপরে যদি আমরা বলি, তারপরে 4 নম্বর শক্তি স্তরে শক্তি, তাহলে 4 নম্বর হলে কত হবে, 4 3 12, এখানে হবে 4 স্কয়ার 16 হলে তাহলে পয়েন্ট সামথিং আসবে, তাহলে এই গ্যাপটা আরো কমে যাচ্ছে। তাহলে এই যে দুটো এনার্জি লেভেল বা শক্তি স্তর যেটাকে বলছি, শক্তি স্তরের মধ্যে পার্থক্য আরো কমে যাচ্ছে। তাহলে এইভাবে কতগুলি হরাইজন্টাল রেখা দিয়ে আমরা হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন কক্ষপথে শক্তিগুলোকে প্রকাশ করে থাকি, যাদেরকে আমরা শক্তি স্তর বলছি। এখানে একটা ছোট প্রশ্ন মনে রাখবে, রিডবার্গ শক্তি কি? রিডবার্গ শক্তি কি? হাইড্রোজেন পরমাণুর ওই নিউক্লিয়াসের সব থেকে কাছের যে কক্ষপথ, বা যেটাকে আমরা প্রথম কক্ষপথ বলি বা কে কক্ষ বলি, সেই কক্ষে ইলেকট্রনের যে শক্তি, সেটাকে আমরা রিডবার্গ শক্তি বলে থাকি। তাহলে রিডবার্গ শক্তির মান কত? -13.6 ইলেকট্রন ভোল্ট, -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে আমরা হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে এনতম কক্ষপথে শক্তি রাশিমালাটা দেখলাম। এই রাশিমালাটা ভালো করে মনে রাখতে হবে। আর এই বিভিন্ন কক্ষপথে শক্তির গণনাগুলো কিভাবে করছি, এটা তো একবার এই রাশিমালা মনে রেখে দিলে এগুলো ক্যালকুলেট করা যাবে। শক্তি স্তর কি বললাম, আর রিডবার্গ শক্তি কি, এখানে এই কয়েকটি ছোট ছোট প্রশ্ন আছে, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এখন হাইড্রোজেন পরমাণুর যে শক্তি স্তরের চিত্র, সেটা আমি ওই থিওরি করে ওইটা এঁকে দেখালাম। তো এখানে আলাদা আরেকটা ছবি করে দেখানো আছে, চিত্র অঙ্কন করো এবং সংক্রমণের ক্ষেত্রে অতিবেগুনি রশ্মির ও দৃশ্যমান রশ্মির অঞ্চল দুটি চিহ্নিত করো। তাহলে দেখো এখানে পরিষ্কার এখানে চিত্র আঁকা আছে। এটা হচ্ছে n=1 শক্তি স্তর, এটা হচ্ছে n=1, এটা প্রথম শক্তি স্তর। আমি এদিকে না হয় আরেকবার এঁকে বিষয়টা বলছি। এটা হচ্ছে n=1 প্রথম শক্তি স্তর, তারপরে আছে n=2, তারপরে n=3, n=4, n=5, n=6 এবং পরেরগুলো এভাবে খুব গ্যাপ কমে যায়, এইভাবে হয়। তাহলে প্রথমটাই শক্তি কত ছিল, n=1 13.6 ইলেকট্রন ভোল্ট, তারপরটা -3.4 ইলেকট্রন ভোল্ট, তারপরটা -1.5 ইলেকট্রন ভোল্ট, তারপরটা -0.85 ইভি, এইভাবে -0.54 ইভি, এইভাবে চলতে আছে। একবারে দূরেরটায় সেটা শক্তি হবে 0, অসীম দূরত্বে ওখানে ওই কক্ষপথে শক্তির মান 0, অর্থাৎ ওই এনার্জি লেভেলে শক্তির পরিমাণ 0 হবে। তাহলে এখানে হাইড্রোজেন পরমাণুর জন্য শক্তি স্তরের চিত্র অঙ্কন করো। তাহলে এটা হচ্ছে শক্তি স্তরের চিত্র হয়ে গেল। এবারে দ্বিতীয় কাজ কি, সংক্রমণের ক্ষেত্রে অতিবেগুনি রশ্মির ও দৃশ্যমান রশ্মির অঞ্চল দুটি চিহ্নিত করো। আমি এর আগে আলোচনাতে বলেছি অতিবেগুনি রশ্মির অঞ্চল কোনটা, লিম্যান সিরিজের ক্ষেত্রে। লিম্যান শ্রেণীর কখন পাওয়া যায়, যখন কোনো ইলেকট্রন 2 বা তার উপরে যে কোনো কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে সংক্রমিত হয়। তাহলে প্রথম কক্ষপথ বলতে এই যে প্রথম শক্তি স্তরের কথা বলা হয়েছে এখানে, তাহলে এইখানে সংক্রমিত হবে অপরের যে কোনো শক্তি স্তর থেকে, এইভাবে। এইটাকে আমরা বলছি, এটাকে বলছি লিম্যান সিরিজ, লিম্যান শ্রেণী, এটাকে বলছি লিম্যান শ্রেণী। তাহলে এখান থেকে যে বর্ণালী রেখার উৎপত্তি হয় সেটাই হচ্ছে অতিবেগুনি রশ্মি অঞ্চলে অবস্থান করে।
অতি বেগুনি অঞ্চল, ওই যে অতি বেগুনি রশ্মির অঞ্চল দেখাতে বলেছে, অতি বেগুনি রশ্মি, এটা হচ্ছে ইউভি বা অতি বেগুনি রশ্মির অঞ্চলে অবস্থিত। আর 2 নম্বরে যদি যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন সংক্রমিত হয়, এটা হচ্ছে বামার শ্রেণী, এটি দৃশ্যমান অঞ্চলে অবস্থিত। এখান থেকে তাহলে যে বর্ণালী রেখার উৎপত্তি হয় এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলে অবস্থিত। তো এই দুটোই এখানে মূলত লিখতে বলেছে। তবে আরগুলো আমি বলেছি, আরো 2-1টা জেনে রাখবে। সেগুলো কি হয়, 3 নম্বরে যদি আসে উপরে যে কোনো কক্ষপথ থেকে, এখানে যে বর্ণালী রেখার উৎপত্তি হয় সেটা হচ্ছে আমরা বলি বামারের পর হয় প্যাশন সিরিজ। প্যাশন সিরিজের ক্ষেত্রে কি হয়, সেটা ইউভি অঞ্চলে আইআর অঞ্চলে অবস্থান করে, অতি বেগুনি অবলোহিত রশ্মির অঞ্চল। এটা হচ্ছে আইআর বা ইনফ্রারেড রেডিয়েশন বা অবলোহিত অঞ্চলে অবস্থান করে। তাহলে আবারও ঘুরিয়ে বলে দিচ্ছি, লিম্যান শ্রেণী 1 নম্বর কক্ষে ইলেকট্রন সংক্রমিত হবে উপরে যে কোনো কক্ষ থেকে, তাহলে যে বর্ণালী রেখার উৎপত্তি হয় সেটা লিম্যান শ্রেণী। লিম্যান শ্রেণী অতি বেগুনি অঞ্চলে অবস্থান করে, ইউভি অতি বেগুনি অঞ্চল। তারপরে 2 নম্বর কক্ষে বা 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন যদি উপরে যে কোনো শক্তি স্তর থেকে সংক্রমিত হয়, তাহলে যে বর্ণালী রেখার উৎপত্তি হয় সেটা হচ্ছে বামার শ্রেণী দৃশ্যমান অঞ্চলে অবস্থিত। তারপরে 3 নম্বর আছে কি, ইলেকট্রন সংক্রমিত হবে 3 নম্বরে কোথা থেকে, 4 বা উপরে যে কোনো শক্তি স্তর থেকে। এক্ষেত্রে যে বর্ণালী রেখার উৎপত্তি হয় সেটা হচ্ছে কোন অঞ্চলে অবস্থান করে, অবলোহিত রশ্মির অঞ্চলে অবস্থান করে। ইনফ্রারেড রেডিয়েশন এখান থেকে পাওয়া যায়, অবলোহিত রশ্মি। অ্যাটলিস্ট এই 3টে আমি মনে রাখতে বলেছি, ইউভি, ভিজিবল আর ইনফ্রারেড, অতি বেগুনি রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি আর অবলোহিত রশ্মি, এই 3টা মনে রাখতে হবে। ওটাই এখানে ছবিতে করে দেওয়া আছে। নেক্সট, এবারে কোশ্চেন দেখো, আয়নন শক্তি আর হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এর মান কত। এটাও এইচএসে দিয়েছে 2018-তে, সিবিএসসিতে পড়েছি 2-1বার। আয়নন শক্তি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এটা আমরা বের করব মান কত হয়। তো ভূমি স্তরে অবস্থিত কোনো মৌলের পরমাণুর কে কক্ষপথ থেকে কোনো ইলেকট্রনকে যদি আমরা একবারে ওই পরমাণুর বন্ধন ছেড়ে বাইরে বের করে দিই, তাহলে কোথা থেকে ইলেকট্রনকে কোথায় বের করব, কোনো পরমাণুর সব থেকে নিউক্লিয়াসের কাছে যে কক্ষপথ, যেটাকে আমরা কে কক্ষপথ বলি বা প্রথম কক্ষপথ বলি, প্রথম কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে নিউক্লিয়াসের বন্ধন ছাড়িয়ে একদম বের করে দেব। তো বের করব কি, কোনোভাবে শক্তি প্রয়োগ করে। তাহলে যে শক্তি দিয়ে এই কাজটা আমরা করি, নিউক্লিয়াসের কাছের কক্ষপথ থেকে ইলেকট্রনকে একবারে নিউক্লিয়াসের বন্ধন ছাড়িয়ে বাইরে বের করার জন্য যে শক্তির প্রয়োজন সেটাকে আমরা আয়নন শক্তি বলি। তাহলে ইলেকট্রনকে যদি বের করে দিই তাহলে পরমাণুটা তখন আয়নে পরিণত হয়ে যাবে, এই কারণে এর নাম এরকম, আয়নন শক্তি। তাহলে এখন আয়নন শক্তি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বের করতে বলেছে। হাইড্রোজেন পরমাণু, তাহলে কাছের কক্ষের থাকা ইলেকট্রনকে আমাকে একবারে টেনে একবারে অসীম দূরত্বে নিয়ে যেতে হবে। তাহলে হাইড্রোজেন পরমাণুর এই যে সব থেকে নিউক্লিয়াসের কাছের কক্ষপথে ইলেকট্রন যখন আছে তার শক্তি কত, E1 সমান -13.6 ইলেকট্রন ভোল্ট। আর ওকে নিউক্লিয়াসের বন্ধন ছেড়ে অনেক দূরে বের করে দিতে হবে। তাহলে অনেক দূরে শক্তি কত হবে, ওই ইলেকট্রন যখন অনেক দূরে চলে যাবে ই ইনফিনিটি, সেখানে শক্তি কত হবে -13.6 বাই এটা স্কয়ার সমান 0 হবে, অনেক দূরে শক্তি 0 হবে। তাহলে এখানে যখন ইলেকট্রন আছে তার শক্তির পরিমাণ 13.6 ইলেকট্রন ভোল্ট মাইনাস সাইন, আর অনেক দূরে যখন আছে এখানে ইলেকট্রনের শক্তি এখানে 0। তাহলে যে শক্তির পার্থক্য হচ্ছে এখানে আর এখানের মধ্যে, যে শক্তির পার্থক্য হচ্ছে
সেই শক্তি দিলেই ইলেকট্রনটা এখান থেকে ওখানে চলে যাবে। তার দরকার এখান থেকে ওখানে যাওয়ার জন্য ওই শক্তিটা দরকার, তো সেটা দিতে পারলেই হয়ে যাবে। তাহলে কত শক্তি দিতে হবে? তাহলে ই ইনফিনিটি মাইনাস এটা কত হবে, প্রথমে আমি লিখে দিই, ই ইনফিনিটি মাইনাস E1 এই পরিমাণ শক্তি তাকে দিতে হবে। ই ইনফিনিটি মানে 0, আর এটা কত হবে মাইনাস 13.6, তাহলে এটা কত হবে 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আয়নন শক্তির মান হবে 13.6 ইলেকট্রন ভোল্ট। 13.6 ইলেকট্রন ভোল্ট। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আয়নন শক্তির মান হবে 13.6 ইলেকট্রন ভোল্ট। বেশ, প্রথম কোশ্চেনটার উত্তর পাওয়া গেল। এরপর তাহলে আয়নীভবন বিভব কি, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে মান কত? দেখো, তাহলে হাইড্রোজেন পরমাণুকে আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে আমরা আয়নন শক্তি বলছি। তাহলে এই শক্তিটা দেব কি করে? তাহলে একটা ইলেকট্রন কক্ষপথে ঘোরাঘুরি করছে, ইলেকট্রন, ওকে বাইরে বের করতে হবে। তার মানে বাইরে থেকে একটা উচ্চ পজিটিভ বিভব দিতে হবে, তাহলে ইলেকট্রনটা আকর্ষিত হয়ে ওই নিউক্লিয়াসের বন্ধন ছেড়ে বেরিয়ে আসবে। তাহলে এই যে বাইরে থেকে যে বিভব প্রভেদ প্রয়োগ করে বা যে উচ্চ বিভব প্রয়োগ করে আমরা এই কাজটা করি সেটাকে আমরা আয়নীভবন বিভব বলে থাকি। আয়নীভবন বিভব, দেখো ডেফিনেশন দেওয়া আছে, ভূমিস্তরে অবস্থিত কোনো মৌলের পরমাণুর কে কক্ষে অবস্থিত ইলেকট্রনকে পরমাণু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে যে ন্যূনতম ধনাত্মক বিভব প্রয়োগ করতে হয় তাকে ওই মৌলের আয়নন বিভব বা আয়নীভবন বিভব বলে। যাকে যেই পরমাণু থেকে বের করছি সেই পরমাণুর আয়নীভবন বিভব। তাহলে বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন হবে। আয়নন শক্তির ক্ষেত্রেও যা আছে তাকে ওই মৌলের আয়নন শক্তি, আমি হাইড্রোজেনের ক্ষেত্রে বললে হাইড্রোজেনের আয়নন শক্তির মান একটা বেরোবে, যদি হাইড্রোজেন সদৃশ্য অন্য মৌল বলি তার ক্ষেত্রে আয়নন শক্তির মান ভিন্ন বেরোবে। তাহলে বিভবের ক্ষেত্রেও একই, যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আয়নন বিভব বের করতে বলা হয়েছে। তাহলে দেখো শক্তিগত আয়নন শক্তি 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই শক্তি দিলে ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে একবারে বাইরে চলে যাবে। তাহলে কত ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করতে হবে? বিভব প্রভেদটা হচ্ছে 13.6 ভোল্ট। 13.6 ভোল্ট, ইভিটা হচ্ছে শক্তির একক আর বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। তাহলে 13.6 ভোল্ট বিভব প্রভেদ দিলেই তবেই ওই ইলেকট্রনটা নিউক্লিয়াসের একবার কাছের কক্ষ থেকে বন্ধন ছেড়ে নিউক্লিয়াসের বন্ধন ছেড়ে বাইরে বেরিয়ে আসবে। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আয়নন বিভব হচ্ছে 13.6 ভোল্ট। উদ্দীপক শক্তি, হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় উদ্দীপক শক্তির মান কত? উদ্দীপক শক্তি, তাহলে আয়নন শক্তিতে কি দেখলাম, যে নিউক্লিয়াসের সব থেকে কাছের কক্ষ থেকে ইলেকট্রনকে একদম নিউক্লিয়াসের বন্ধন ছেড়ে বের করে দেওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয়, কিন্তু সবসময় যে একবারে বের করে দিতে হবে এরকম কিছু ব্যাপার নেই। তাহলে কাছের কক্ষ থেকে অন্য যে কোনো কক্ষে ইলেকট্রনকে আমরা সরাতে পারি, তার জন্য যে শক্তির দরকার হয় তাকেই আমরা ওই স্টেট চেঞ্জের জন্য আমরা কি বলি, উদ্দীপক শক্তি বলে থাকি। ডেফিনেশনটা দেখো, ভূমিস্তরে অবস্থিত কোনো পরমাণুর কে কক্ষে অবস্থিত ইলেকট্রনকে যে কোনো উত্তেজিত স্তরে স্থানান্তরিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে ওই সংশ্লিষ্ট অবস্থার উদ্দীপক শক্তি বলা হয়। তার মানে এটা নিউক্লিয়াস, কাছের কক্ষ, এটা কে কক্ষ। তাহলে আমি এখান থেকে একটা ইলেকট্রনকে হয় এখানে সরাতে পারি, না হয় এখানে সরাতে পারি। তাহলে একে এখানে সরাতে গেলে কিছু এনার্জি দিতে হবে, একে এখানে সরাতে গেলেও কিছু এনার্জি দিতে হবে। তাহলে একে এখান থেকে এখানে সরাতে গেলে যে এনার্জিটা দিতে হবে সেটাকে আমরা প্রথম উদ্দীপক শক্তি বলে থাকি। এখান থেকে এখানে সরাতে গেলে যে এনার্জি দিতে হবে তাকে দ্বিতীয় উদ্দীপক শক্তি বলে থাকি। তাহলে প্রথম কক্ষপথ থেকে ইলেকট্রনকে দ্বিতীয় কক্ষপথে সরানোর জন্য যে শক্তি দিতে হয় সেটাকে আমরা পরমাণুর প্রথম উদ্দীপক শক্তি বলে থাকি। আবার প্রথম থেকে 3 নম্বরে সরানোর জন্য যে শক্তি দরকার হয় তাকে আমরা দ্বিতীয় উদ্দীপক শক্তি বলে থাকি। তো প্রথম উদ্দীপক শক্তি কি করে পাবো? তাহলে এটা দ্বিতীয় কক্ষপথের শক্তির মান আর প্রথম কক্ষপথের শক্তির মানের পার্থক্য থেকে প্রথম উদ্দীপক শক্তির মান পাওয়া যায়।
হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম উদ্দীপক শক্তির মান কি করে বের করব? তাহলে দ্বিতীয় কক্ষপথে শক্তি ছিল -3.4 ইভি। দ্বিতীয় কক্ষপথে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি এত, আর প্রথম কক্ষপথে শক্তি কত? -13.6 ইভি। তাহলে এটা করলে কত হবে? তাহলে 10.2 ইভি এটা। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম উদ্দীপক শক্তি 10.2 ইভি। দ্বিতীয় উদ্দীপক শক্তি মানে প্রথম থেকে 3 নম্বর কক্ষে নিয়ে যাবে। তার মানে কি করে বেরোবে? E3 - E1 এটা করলে পাওয়া যাবে। E3 এর মান কত? -1.51 ইভি, আর এটা হচ্ছে -13.6 ইভি। তাহলে এটা করলে কত আসবে? 12.09 ইভি। এটাই হচ্ছে দ্বিতীয় উদ্দীপক শক্তি। তাহলে প্রথম উদ্দীপক শক্তি আর দ্বিতীয় উদ্দীপক শক্তি এইভাবেই ক্যালকুলেট করতে হবে। এটা পার্টিকুলার হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। অন্য পরমাণুর ক্ষেত্রে তাহলে প্রথম শক্তি স্তরে শক্তির মান জানতে হবে, দ্বিতীয় শক্তি স্তরে শক্তির মান জানতে হবে। তাহলে সেই দুটোর মধ্যে ডিফারেন্স করলেই প্রথম উদ্দীপক শক্তি ওই পার্টিকুলার পরমাণুর ক্ষেত্রে পাওয়া যাবে, সিমিলারলি সেকেন্ডটাও। তবে এখানে একটা কথা ভালো করে মনে রাখবে, প্রথম উত্তেজিত স্তর আর প্রথম শক্তি স্তর দুটো কিন্তু এক জিনিস না। প্রথম উত্তেজিত স্তর মানে n = 2, আর প্রথম শক্তি স্তর মানে n = 1। এখানে দ্বিতীয় উত্তেজিত স্তর মানে n = 3, এটা মনে রাখবে। উত্তেজিত স্তর আর প্রথম শক্তি স্তর এক জিনিস নয়। উত্তেজিত স্তর যখন বলবে ওটা বেশি থাকবে এক করে। এগুলো প্রবলেম সলিউশনের সময় দিয়ে থাকে এই টার্মগুলো। আর উদ্দীপক বিভব কি? তাহলে কোনো পরমাণুকে যখন উদ্দীপিত করা হয়, অর্থাৎ প্রথম কক্ষের ইলেকট্রনকে অন্য যে কোনো কক্ষে স্থানান্তরিত করা হয়, তখন যে শক্তি লাগে সেটা উদ্দীপক শক্তি বলি, আর যে বিভব প্রভেদ প্রয়োগ করে এই কাজটা করি তাকে আমরা সংশ্লিষ্ট ওই স্টেট চেঞ্জের জন্য উদ্দীপক বিভব বলে থাকি। সংশ্লিষ্ট অবস্থার উদ্দীপক বিভব বলা হয়। তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম উদ্দীপক শক্তি যেটা, সেটা 10.2 ইভি। তাহলে প্রথম উদ্দীপক বিভব হবে 10.2 অনলি ভোল্ট। শক্তির একক হলে ইলেকট্রন ভোল্ট, আর বিভবের একক হলে ভোল্ট হবে। দ্বিতীয় উদ্দীপক শক্তি হবে 12.09 ভোল্ট, 12.09 ভোল্ট। এবারে কিছু ছোটখাটো প্রয়োগমূলক প্রশ্ন আমরা দেখে নিই। হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন আছে, অথচ ওর বর্ণালীতে অনেকগুলি রেখা রয়েছে কেন? তাহলে হাইড্রোজেন পরমাণু, তো তার একটি ইলেকট্রন আছে, অনেকগুলি রেখা রয়েছে কেন? দেখো, এই তো হাইড্রোজেন পরমাণু, তার একটি ইলেকট্রন যে কোনো কক্ষে থাকতে পারে। ধরা যাক এই কক্ষে আছে, তাহলে ওই ইলেকট্রনটা যদি প্রথম কক্ষে সংক্রমিত হয়, তাহলে এখান থেকে এখানে যদি আসে, একটাই বর্ণালী রেখার উৎপত্তি হবে। কিন্তু এখানে একাধিক বর্ণালী রেখার উৎপত্তি হয় কি করে, এটাই প্রশ্ন। দেখো, একটা সোর্স যেখান থেকে বর্ণালী রেখা তৈরি হয়, ওখানে হাইড্রোজেন, এখানে পরমাণুগুলো আছে। তো সেখানে পরমাণু বলতে একটা পরমাণু তো নয়, কোটি কোটি পরমাণু আছে। এখানে হাইড্রোজেন গ্যাস যদি ভর্তি করে দিই, এখানে কোটি কোটি পরমাণু আছে। তাহলে এখানে শুধু একটা পরমাণুর বিষয় ভাবলে হবে না, এখানে ওই অনেক পরিমাণ পরমাণুর কথাও ভাবতে হবে। কি ভাববে? যখন সোর্স থেকে তুমি এনার্জি দিচ্ছ, এখানে কোনো পরমাণুর ইলেকট্রন দেখা যাবে হয়তো 3 নম্বর কক্ষে, এটা n = 3, 3 নম্বর কক্ষে উদ্দীপিত হয়েছে। কোনো পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন 4 নম্বর কক্ষে উদ্দীপিত হয়েছে, কোনোটায় আবার হয়তো দেখা যাবে 2 নম্বরে উদ্দীপিত হয়েছে। এরকম বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে উদ্দীপিত হতে পারে। তাহলে এখানে দেখো 3 নম্বর কক্ষ থেকে ইলেকট্রন যখন 1 নম্বরে এসছে, এখানে একটি বর্ণালী রেখার উৎপত্তি হচ্ছে।
এখানে দেখা যাবে হয়তো 4 নম্বরে উদ্দীপিত হয়েছে, 4 নম্বর থেকে সরাসরি 1 নম্বরে আসেনি, সেখানে হয়তো এখানে 2 নম্বরে আসছে, তাহলে এখানেও বর্ণালী রেখার উৎপত্তি হয়েছে। এখানে আবার 2 থেকে 1 নম্বরে ইলেকট্রন সংক্রমিত হয়েছে, এখানেও বর্ণালী রেখার উৎপত্তি হয়েছে। তাহলে এরকম এই যে সিস্টেমে অনেকগুলো পরমাণু রয়েছে, সেই পরমাণুগুলোর বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন শক্তি স্তরের মধ্যে ইলেকট্রনের সংক্রমণ ঘটবে, ফলে বিভিন্ন রকম এখানে বর্ণালী রেখার উৎপত্তি ঘটে। তাহলে এখানে একটা পরমাণু না থাকার কারণে এরকম বিভিন্ন ধরনের বর্ণালী রেখার উৎপত্তি ঘটে। এই হচ্ছে এখানকার মূল কারণ। তাহলে ভূমি স্তরে সবাই আসবে এমনটা নয়, তো ভিন্ন ভিন্ন শক্তি স্তর থেকে আবার সে ভূমি স্তরে, এখান থেকে আবার ভূমি স্তরে এলে আবার একটা বর্ণালী রেখার উৎপত্তি হবে। তো তাহলে এই কারণে এখানে বিভিন্ন প্রকার বর্ণালী রেখার উৎপত্তি হয়। সেটা ভাষায় দেওয়া আছে, দেখো, যে কোনো হাইড্রোজেন বর্ণালীর উৎসে অনেক হাইড্রোজেন পরমাণু থাকে। ভূমি স্তরে থাকা ওই পরমাণুগুলি উদ্দীপনার উৎস থেকে বিভিন্ন পরিমাণ শক্তি শোষণ করে ভিন্ন ভিন্ন শক্তি স্তরে উন্নীত হয়। ওই ইলেকট্রনগুলি ভূমি স্তরে বা ভিন্ন ভিন্ন নিম্ন স্তরে ফিরে আসার সময়, আমি যেটা বললাম, সবাই ভূমি স্তরে আসবে এমন কোনো কথা নেই, বিভিন্ন শক্তি স্তরে ফিরে আসতে পারে। ফিরে আসার সময় তারা বিভিন্ন পরিমাণ শক্তি বিকিরণ করে, এর ফলে বর্ণালীতে বহু সংখ্যক রেখার উৎপত্তি হয়। যেটা আমি এখানে বুঝিয়ে বললাম ছবি এঁকে, ওটাই ভাষাতে ওখানে লেখা আছে। ছবি এঁকে তোমাদের এত বুঝিয়ে লেখার কোনো দরকার নেই, তোমরা ছোট করে লিখলে হবে, এগুলো একবারে ছোট বস্তু। নেক্সট, এবং এখানকার আজকের শেষ প্রশ্ন, একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিকে n তম স্তরে উদ্দীপিত করা হলো, n তম স্তরে উদ্দীপিত করা হয়েছে। এখন হাইড্রোজেন পরমাণুর অনেক শক্তি স্তর আছে, এইভাবে এভাবে। তো যে কোনো একটা স্তরে উদ্দীপিত করা হয়েছে, একটা ইলেকট্রনকে এখানে তুলে দেওয়া হয়েছে। ওই উদ্দীপিত স্তর থেকে n এর নিচে সকল শক্তি স্তরগুলিতে যাওয়ার জন্য ওই পরমাণু থেকে মোট কতগুলি সম্ভাব্য বর্ণালী রেখার উৎপত্তি হবে। তাহলে দেখো, এই যে ইলেকট্রন, এখানে বিভিন্ন প্রকার সংক্রমণ ঘটতে পারে। তাহলে সরাসরি ভূমি স্তরে আসতে পারে, সরাসরি এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে এখানে আসতে পারে। এইবারে এখান থেকে ভায়া হয়ে এখানে, তাহলে এখান থেকে আবার এখানে, এখান থেকে এখানে, এইভাবে বিভিন্নভাবে ওরা সংক্রমিত হতে পারে। তাহলে এক্ষেত্রে মোট সংক্রমণ সংখ্যা কত হবে, এটা ম্যাথমেটিক্যালি কিভাবে গণনা করবে। তাহলে দেখো, প্রথমে যদি আমি ধরে নিই প্রথম স্তরে সংক্রমিত হচ্ছে উপরের সবগুলি স্তর থেকে, তাহলে কত রকম বর্ণালী লেখা হতে পারে। তাহলে দেখো, এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে কোনো ইলেকট্রন এখানে আসতে পারে, এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে এখানে আসতে পারে। তাহলে এখানে প্রথম শক্তি স্তর n = 1, এখানে এর উপরে অনেকগুলো শক্তি স্তর আছে। তাহলে উপরে যে কোনো শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে যখন ইলেকট্রন সংক্রমিত হবে, এখানে উদ্দীপিত স্তর থেকে n এর নিচে, আচ্ছা এখানে nটা শক্তি স্তর আমরা দেখতে পাচ্ছি, nটা শক্তি স্তর আছে। তাহলে এই প্রথম শক্তি স্তরটা বাদ দিয়ে, প্রথম শক্তি স্তরটা বাদ দিয়ে বাকি সব শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন এখানে সংক্রমিত হবে, তাহলে কতগুলো বর্ণালী রেখার উৎপত্তি হবে, n-1 সংখ্যক। আবারও কথাটা বলছি, এখানে টোটাল n সংখ্যক শক্তি স্তর আছে। আমি এখানে যদিও কাউন্ট করা যাচ্ছে 1 2 3 4 5 6, 6টি শক্তি স্তর। তাহলে এই শক্তি স্তরে যখন ইলেকট্রন সংক্রমিত হবে, বাকি 5টা শক্তি স্তর থেকে ইলেকট্রন এখানে আসবে, তাহলে 5 রকম বর্ণালী রেখার উৎপত্তি হবে। কথাটা প্রথমে এক এক করে বুঝতে হবে। তাহলে মোট শক্তি স্তর এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, 6টি শক্তি স্তর।
তাহলে এই শক্তি স্তরে যখন বাকি 5টি থেকে ইলেকট্রন আসবে, তাহলে কতগুলি বর্ণালী রেখা হতে পারে? 1 2 3 4 5 রকম বর্ণালী রেখা। তাহলে 6টা শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে যখন উপরের শক্তি স্তর থেকে ইলেকট্রন আসবে তখন 5 রকম বর্ণালী রেখার সৃষ্টি হবে। তাহলে এনটা শক্তি স্তর যদি থাকে, তাহলে প্রথম শক্তি স্তরে যদি ইলেকট্রন উপরের শক্তি স্তরগুলো থেকে সংক্রমিত হয়, তাহলে কতগুলি বর্ণালী রেখা হবে? n-1, একটা কম হবে। এবারে দেখো 2 নম্বর শক্তি স্তরে আসছে উপরের বাকি শক্তি স্তরগুলো থেকে, তাহলে 2 নম্বর স্তরে যখন আসতে, বা উপরে কটা আছে? আরো 4টা থেকে কটা বর্ণালী রেখা পাওয়া যাচ্ছে? 4টি। তাহলে এক্ষেত্রে আমার তো ছিল n সংখ্যক, তাহলে 2 নম্বরে আসতে বাকিগুলো থেকে, তাহলে কতগুলো বর্ণালী রেখা হবে? n-2 সংখ্যক। তাহলে এইভাবে যদি চলতে থাকে, আবার এখানে আসবে এইভাবে, তাহলে 3 নম্বরে আসার জন্য কতগুলি বর্ণালী রেখা? n-3। তাহলে এইভাবে চলতে থাকবে। তাহলে n সংখ্যক শক্তি স্তরে এইভাবে ইলেকট্রন সংক্রমণের দরুন কতগুলি বর্ণালী রেখার উৎপত্তি হবে? সূত্রটা কি হবে? মোট বর্ণালী রেখার সংখ্যা n যদি হয়, তাহলে n-1 প্লাস n-2 প্লাস n-3 এরকম করে প্লাস ডট ডট, এটা হবে n ইন্টু n মাইনাস এটা, এইভাবে আসবে জেনারেল সূত্র। এটা অ্যাড করলে কত হবে? এটা হবে হাফ n ইন্টু n-1। কেউ অন্যভাবেও ক্যালকুলেট করতে পারে, আমি এটা বোঝার সুবিধা আছে বলে বললাম। n সমান হাফ n ইন্টু n-1। তাহলে মোট নির্গত বর্ণালী রেখার সংখ্যা কত হবে? হাফ n ইন্টু n-1। সূত্রটা ভালো করে মনে রাখবে সূত্রটা। তাহলে এখানে যদি প্রশ্ন থাকে কোনো পরমাণুর 3টি স্তর, 3টি শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন সংক্রমণ হচ্ছে, তাহলে কতগুলি বর্ণালী রেখা হবে? দেখো, এই স্তর থেকে সরাসরি ইলেকট্রন এখানে আসতে পারে, এই স্তর থেকে এখানে আসতে পারে, তারপরে এই স্তর থেকে এখানে আসতে পারে। আর কিছু হবে? হচ্ছে না। তাহলে আমি সূত্রে বসিয়ে দেখি, n সমান হাফ 3 ইন্টু 3-1। তাহলে কত হবে? হাফ ইন্টু 3 ইন্টু 2। তাহলে কটা বর্ণালী রেখা হলো? 3টি। তাহলে দেখো আমার এখানে বাস্তবের সঙ্গে ওই থিওরিটা ম্যাচ করে যাচ্ছে। এইভাবে ছোট ধরো 4টা যদি এখানে শক্তি স্তর থাকে, তাদের মধ্যে যদি ট্রানজাকশন হয়, ইলেকট্রনের ট্রানজিশন হয়, তাহলে কতগুলি বর্ণালী রেখা হবে? তাহলে এই সূত্রে বসিয়ে দিলে সহজেই ক্যালকুলেট করতে পারবে। এই হচ্ছে এই সূত্রটার গুরুত্ব, এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। সহজে এই ধরনের সংখ্যাটা বের করা যায়। তাহলে আমরা যে বর্ণালী নিয়ে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বা পারমাণবিক বর্ণালী নিয়ে আলোচনা আজকে শুরু করেছিলাম, সেই আলোচনা আজকের এই পর্যন্ত। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তী দিনে এই ধরনের আলোচনার ভিডিও আরও আমি আনবো। থ্যাংক ইউ, গুড বাই, দেখা হবে নেক্সট ক্লাসে।